ভাঙনের শঙ্কায় দক্ষিণাঞ্চলের ২.৫ লাখ মানুষ। সংস্কারের অভাবে ঝুঁকিতে ২০০ কিলোমিটার বেড়িবাঁধ। বরাদ্দ না পাওয়ার অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। অস্তিত্ব সংকটে বরগুনার ৫ শতাধিক খাল দখলে সরু নালায় পরিণত। মিলছে না সেচের পানীয়, উদ্ধারে অভিযানের হুঁশিয়ারি। বালু ফেলে ও কার্পেটিং তুলে চলে যায় ঠিকাদার। ভোলায় সড়ক সংস্কার না করায় জনভোগান্তি চরমে। নতুন নকশায় কাজ করতে চায় এলজিইডি। এবং নেই নিবন্ধন ও অগ্নি নির্বাপন ব্যবস্থা। নিয়মনীতির তোয়াক্কা না করে ঝালকাঠিতে বিক্রি হচ্ছে বোতলজাত জ্বালানি। দুর্ঘটনার ঝুঁকি থাকলেও নির্বিকার প্রশাসন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বর্ষা মৌসুমের আগেই দক্ষিণাঞ্চলের অরক্ষিত বেড়িবাঁধ মেরামত না করলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে নদী পাড়ের বাসিন্দাদের। ভাঙনের সংখ্যায় বরিশাল বিভাগের অন্তত ২.৫ লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রায় ২০০ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার প্রয়োজন হলেও বরাদ্দ নেই প্রয়োজনীয় অর্থের। তবে আপৎকালীন মেরামত চলমান রয়েছে। বিস্তারিত অপূর্ব অপু রিপোর্টে। বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী তীরবর্তী রূপদন এলাকার বেড়িবাঁধ এটি। ঘূর্ণিঝড় রেমালে প্রায় আধা কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত হয়নি সংস্কার। এতে ঝুঁকিতে রয়েছে প্রায় ২ লাখ মানুষ। জেলার মোট ১৭ কিলোমিটার বেড়িবাঁধের এমন বেহাল দশা। আগামীতে যে সিজন আইতে আছে না, এই সিজনে আর কোনো মানুষের ভিতরে থাকতে পারবে না। সব তো লই যাইবে, এই যে ছুটে নাই তো আপনার একদম নাই। বেড়িবাঁধটা না হইলে আমাদের এই কৃষি জমি ক্ষেত সব বন হয়ে যাইবে। এদিকে পটুয়াখালীতে আগুনমুখা নদীর সর্বনাশা তাণ্ডব যেন থামছেই না। একের পর এক গ্রাস করে নিয়েছে গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের কয়েকটি গ্রাম। বর্ষায় জলোচ্ছ্বাস আতঙ্কে রাঙাবালি, কলাপাড়া, মির্জাগঞ্জ ও বাউফল উপজেলার বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। মেরামত যদি না হয় তাহলে পানপট্টি এলাকায় আর ২-৩ মাসের ভিতরে থাকবে না। সাতুবানের বাড়িতে সব উঠতে যাবে। ৫৩ বছর বয়সে যদি ৪বার বাড়ি চেঞ্জ করতে হয় তাহলে আমরা কিভাবে থাকবো এই এলাকায়? চিরান দিয়ে আমাকে দরকার নাই, আমাকে যদি কোনো রকম খালি বেড়িবাঁধটা একটু ঠেক দিয়ে দেয়ালেই আমি শান্তি পাই। ঝালকাঠিতে সুগন্ধা আর বিষখালী নদীর তীব্র ভাঙনে ৫০টি গ্রামের মানুষ যেন অসহায়। জেলার প্রায় ১০০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হলেও ভাঙন সহ বন্যা জলোচ্ছ্বাসে বেশিরভাগই আজ ভেঙে গেছে। আসন্ন বর্ষা মৌসুমে শঙ্কায় নদী পাড়ের ২ লাখ মানুষ। কত ঘর দুয়ার ভেঙে গেছে, কেউ উপকার করে না। বেরি ভাঙ্গে, আবার একটু বান্ধি, আবার ভাঙ্গে, আবার এইগুলো চলতে আছে। সামনের বর্ষার মৌসুমে তো এগুলো ধরেন রাস্তা ভাঙ্গে ভিতরে চলে যাবে। ৪টা উপজেলাতে আমরা কিছু বেড়িবাঁধের কাজ করেছি এবং আর বাকি যে অরক্ষিত জায়গাগুলো আছে এগুলোর জন্য আমরা পরবর্তীতে প্রকল্প নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ভোলায় প্রায় ৪০ কিলোমিটার বাঁধ সংস্কার করা প্রয়োজন। এর মধ্যে প্রায় ১৮ কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকিপূর্ণ। আসন্ন বর্ষার আগেই এসব বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। কোন রকম যদি বাঁধ ছুটতে যায় তাহলে এই এলাকার হাজার হাজার মানুষের কঠিন দুর্গতি হবে। দেখা গেল বর্ষা আই পড়ছে, তারপর বেড়িবাঁধের কাজ করব। দেখা গেল যে কিছু মাটি দিল, এগুলা চলাই বলাই চলে যেতে আছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে অর্থাভাবে টেকসই বেড়িবাঁধ মেরামত করা যাচ্ছে না। ৩,০০০ কিলোমিটার বাঁধ, এটাকে প্রতি বছর এটাকে স্ট্রেন্থেনিং রাখা, এটাকে অ্যাক্টিভ রাখতে গেলে মেরামতের বাজেটগুলি আমাদের যদি বৃদ্ধি করা যায় তাহলে এটা ভালো হয়। বরিশাল বিভাগে প্রায় ৩,০০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১৯৭ কিলোমিটার অধিক ঝুঁকিপূর্ণ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। অপুর সঙ্গে আলোচনায় যুক্ত হবেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল। সরাসরি যাচ্ছি সেখানে। দেখুন, আমাদের সহকর্মীদের পাঠানো তথ্যের আমরা সচিত্র প্রতিবেদন দেখানোর চেষ্টা করেছিলাম। শুষ্ক মৌসুম শেষ, বর্ষা মৌসুম আসন্ন এবং এই বর্ষা মৌসুমকে ঘিরে দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ এখন শঙ্কায় দিন কাটানো শুরু করছে ধাপ। কেননা তাদের যে বেড়িবাঁধগুলো রয়েছে, নদী ভাঙনের তীব্রতা রয়েছে, তাতে গ্রামের পর গ্রাম বিলীন হচ্ছে প্রতি বছরই। এই বিষয়টি উদ্বিগ্ন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও। আমরা এ নিয়ে আজকে কথা বলতে চাই পানি উন্নয়ন বোর্ডের বরিশালের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাবেদ ইকবাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে প্রায় ৩,০০০ বেড়িবাঁধের মধ্যে ১৯৭ কিলোমিটারই আপনাদের দুর্বল রয়েছে বা অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে। কেন আপনারা সেই জায়গাগুলো সংস্কার করতে পারছেন না? মেরামত করতে বাধাটা কোথায়?
ধন্যবাদ সময় টেলিভিশনকে। আপনি জানেন যে বরিশাল বিভাগে টোটাল 6টি জেলা রয়েছে এবং এই 6টি জেলার মধ্যে দিয়ে প্রায় 102টি ছোট বড় নদী রয়েছে এবং এই নদী কেন্দ্রিক যে আমাদের স্থাপনা এবং যে এখানে লোকালয় সেটাকে রক্ষার জন্য 60 এবং 70-এর দশকে প্রায় 3000 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ তথা উপকূলীয় বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধের উদ্দেশ্য ছিল যে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এবং বন্যা থেকে এই এলাকার মানুষকে রক্ষা করা। দীর্ঘ সময় এই বাঁধগুলো, মাটির তৈরি বাঁধগুলো এই জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় মোকাবেলায় কাজ করছে। সম্প্রতি আমাদের যে ঘূর্ণিঝড় রেমাল তার পরবর্তী সময়ে যে আমরা সমীক্ষা করেছি বা জরিপ করেছি তাতে প্রতীয়মান হয় প্রায় 197 কিলোমিটার বাঁধ ঝুঁকিতে রয়েছে, যে বাঁধগুলো ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস সহিষ্ণু নয়। ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস সহিষ্ণু তৈরি করার জন্য এই বাঁধগুলো পুনর্বাসনের জন্য আমরা একটি প্রকল্প তৈরি করেছি, যে প্রকল্পটির আমরা অর্থের সংস্থান নিশ্চয়তার জন্য আমরা এটা পরিকল্পনা কমিশনে রয়েছে। আমরা আশা করতেছি এই প্রকল্প যদি অতি দ্রুত অনুমোদন হয় এবং এই প্রকল্প অনুমোদনের মাধ্যমে এই কাজ যদি বাস্তবায়ন হয় তাহলে এই বাঁধগুলো ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস সহিষ্ণু হিসেবে কাজ করবে এবং উপকূলীয়বাসী এর সুফল ভোগ করবে। না, একটি হচ্ছে যে তাহলে আপনার কথা স্পষ্ট যে অর্থ সংকটে 197 কিলোমিটার আপনারা বাঁধ, বেড়িবাঁধ সংস্কার বা মেরামত করতে পারছেন না, কিন্তু এর বাইরেও বেসরকারি হিসেবে কিন্তু এর বাইরেও আরো অনেক জায়গাতেই সংস্কার প্রয়োজন। কিন্তু যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে জায়গাগুলো আপনারা সংস্কার করেন সেটি আসলে ঠিকঠাকভাবে হয় না, অর্থাৎ লোক দেখানো হয়, কোথাও কোথাও সঠিকভাবে হয় না, অর্থ লোপাট হয়। সেই জায়গাগুলো আপনাদের তদারকিটা কেমন থাকে? জি, আমি বলি 197 কিলোমিটার যে বর্তমান এক্সিস্টিং বাঁধ এটা কিন্তু বিদ্যমান বাঁধ এবং এটা হচ্ছে জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়ের জন্য বর্তমানে এটা রিস্ক অবস্থায় আছে, কিন্তু যে জোয়ার ভাটা, স্বাভাবিক জোয়ার ভাটার জন্য এই বাঁধগুলো ঠিক আছে, সেই বাঁধগুলো এখনও অক্ষত অবস্থায় আছে, স্বাভাবিক জোয়ার ভাটা এখানে পানি ঢুকতেছে না। আরেকটি বিষয় আপনি এখানে প্রশ্নে আনছেন যে আমরা যে কাজটা করি সেটা অর্থলোপাটের বিষয়ে কথা বলছেন, এটা টোটালি একটি ইগনোর করার বিষয়, কারণ আমাদের বাপাউবর যে কমিটি, সেখানে টাস্কফোর্স কমিটি আছে, পানি সম্পদ মন্ত্রণালয় থেকে কমিটি আছে, প্রতিনিয়ত আমাদের কাজগুলো মনিটরিং হয় এবং আমরা কাজের পূর্বের এবং পরের ভিডিও চিত্র ধারণ করি। এই ভিডিও চিত্রের মাধ্যমে আমরা ঠিকাদারকে কাজের বিল পরিশোধ করে থাকি। সেই যে বিল পরিশোধ করা হয়, ঠিকাদাররাই কিন্তু অভিযোগ করে থাকে যে কমিশন দিতে হয়, কমিশন বাণিজ্য হয়, ফলে কাজটা নিম্নমানের হয়। যদি কমিশন বাণিজ্য না হতো সেই ক্ষেত্রে কাজটা হয়তো বা আরো সক্রিয় হতো, মানে শক্তিশালী হতো। আপনারা পরবর্তীতে কি এটি আসলে নজরদারির ভিতরে আরো আনবেন কিনা? না, আমরা অবশ্যই বর্তমানে আমাদের বিষয়টা নজরদারিতে আছে। আর যে কমিশনের কথাটা আর বলতেছেন, এই টোটাল বিষয়টাই টোটালি একটি ভিত্তিহীন কথা এবং এই বিষয়ে কোনো সুস্পষ্ট যদি অভিযোগ থাকে আমরা সেই অভিযোগের বিষয়ে তদন্ত করি, তদন্ত পরিপ্রেক্ষিতে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। অনিয়ম পাওয়া গেলে সেই ক্ষেত্রে আপনারা ব্যবস্থা নেন। আরও একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এই যে বর্ষা মৌসুম আসলে পরই বেশ সক্রিয় যতটা দেখা যায়, শুষ্ক মৌসুমে ততটা দেখা যায় না বলে অভিযোগ উপকূলবাসীদের বা ভুক্তভোগীদের। তারা বলছেন যে শুষ্ক মৌসুমে যদি কাজগুলো করা হয় তাহলে তাদের জন্য আরো বেশি ভালো হতো। আপনারা শুষ্ক মৌসুমে কাজ করতে বাধা কোথায়? আপনাকে বলে রাখি যে আমরা যখন বাজেট বরাদ্দটা পাই আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে, সেটা পেতে প্রায় সেপ্টেম্বর কি অক্টোবর মাস চলে আসে। বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে আমরা মাঠে কাজ চলে যাই। আর যেটি বলা আছে বর্ষা মৌসুমে নদীর ভাঙ্গন প্রবণতা নর্মালি বেশি থাকে, তখন আমরা জরুরি হিসেবে আপৎকালীন কাজ হিসেবে আমরা কিন্তু কাজ বাস্তবায়ন করতে হবে, এটা আমাদের ম্যান্ডেটে পড়ে। সেই কাজ করতে গিয়ে আমাদেরকে চোখে পড়ে যে আমরা কাজে আসি। আমরা কিন্তু শুষ্ক মৌসুমে আমরা এখনও কাজ করতেছি। আমাদের বরিশাল বিভাগে 6টি জেলায় এখানে যে 12টি উন্নয়ন প্রকল্প চলমান, সেই উন্নয়ন প্রকল্পের আওতায় চলতি বছরে আমাদের 25 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন কাজ চলমান এবং ইতিমধ্যে আমাদের মাঠে কাজ চলতেছে, এই কাজগুলো দৃশ্যমান। তো সেক্ষেত্রে আগামীতে মানে এই যে সামনের যে বর্ষা মৌসুম আসছে তাতে কতটা শঙ্কাবোধ মনে করেন, কতটা জরুরি আসলে কাজগুলো করা, যাতে মানুষ সুরক্ষিত থাকে আর কোনো মানুষ যাতে গৃহহারা না হয়? আসলে প্রতি বছরই এই যে আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো রয়েছে, এই বাঁধের মেরামত যে বাজেট, সেখানে এই জোনে বরিশাল বিভাগে প্রায় 1200 কোটি টাকার প্রয়োজন হয়। তার পরিপ্রেক্ষিতে আমরা যে বাজেটটি পেয়ে থাকি এটা খুবই সামান্য একটি বাজেট, প্রায় 8-10% আমরা বাজেট পাই। সেই বাজেট দিয়ে আমরা চেষ্টা করি এই পরিচালনা বাজারের আওতায় এটা রক্ষণাবেক্ষণ করার জন্য। এখানে বাজেট বরাদ্দটা বৃদ্ধি প্রয়োজন, পাশাপাশি বাজেট বরাদ্দর পাশাপাশি যদি আমরা বাজেটটাও যদি আমরা একটু এগিয়ে পাই, অর্থাৎ জুলাইয়ের দিকে পাই, তাহলে আমরা কাজটা আরও শুষ্ক মৌসুমে টেনে নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে কি আপনারা কি কেন্দ্রীয় সরকারকে বা আপনাদের যারা ঊর্ধ্বতন তাদের কাছে কি এই প্রস্তাবনাটা কি দিয়েছেন যে আসলে আরও দ্রুত অর্থ বরাদ্দটা পাওয়া দরকার? জি, এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত।
কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। এটা নিয়ে প্রক্রিয়া আছে, যেহেতু এটা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বছরের সাথে সম্পৃক্ত, সেই একটি সেন্ট্রাল সিস্টেমের সাথেই আমরা আছি। কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজগুলো আসলে একটু ব্যতিক্রম। অন্য ইঞ্জিনিয়ারিং সংস্থার কাজগুলো বর্ষা নর্মালি করার প্রয়োজন হয় না বা বন্ধ থাকে, কিন্তু আমাদের কাজগুলো কিন্তু বর্ষা কেন্দ্রিক, ভাঙ্গন কেন্দ্রিক, নদী ভাঙ্গন কেন্দ্রিক, দুর্যোগ কেন্দ্রিক। এই জন্য আমাদের বাজেটটা যদি আমরা, এই মন্ত্রণালয় বাজেটটা যদি আমরা বছরের প্রথমেই পেয়ে থাকি, তাহলে আমাদের কাজগুলো বাস্তবায়ন আরেকটু সহজতর হবে। শেষ একটা প্রশ্ন করতে চাই যে বরিশাল যে 6টা জেলায় আপনাদের যে সমস্ত জায়গায় কাজ চলমান রয়েছে, সব কোন জায়গাগুলো তো আসলে বেশি ঝুঁকিপূর্ণ, যেটি আসলে খুব দ্রুততম সময়ে করাও দরকার? অধিক ঝুঁকিপূর্ণ তালিকা আমরা এখানে বলতে পারি যে বঙ্গোপসাগর কেন্দ্রিক যে আমাদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো, বিশেষ করে আপনি ভোলা জেলাকে ধরতে পারেন, এখানে পটুয়াখালী জেলা, কলাপাড়া উপজেলা, বরগুনা, এই 3টি জেলা আমাদের অধিক ঝুঁকি সবসময় থাকে আর কি। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস যখনই উপকূলকে আঘাত করে, তখন এই 3টি জেলায় অধিক ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছিল এবং বেশ কিছু তথ্য কিন্তু জানিয়েছে যে বরিশাল বিভাগের 3টি জেলা কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে পানি উন্নয়ন বোর্ডের সরকারি কর্মকর্তারাও দেখছেন। সেই জায়গা থেকে তাদেরও আক্ষেপ বা তারা চিঠি চালাচালি করছে যাতে সরকারিভাবে বরাদ্দটা আসে, বরাদ্দ আসলে পর তারা কিন্তু আসলে কাজ করতে পারবে। আগামী বর্ষা মৌসুমে যাতে কোনো গৃহহারা মানুষ না হয়, নদী ভাঙনের শিকার না হয়, সেই দাবিটিও কিন্তু আসলে জানাচ্ছেন ভুক্তভোগীরা এবং সেই সাথে সরকারি কর্মকর্তারাও। বরিশাল থেকে আমার কাছে নদী ভাঙন, বেড়িবাঁধ সংস্কার মেরামতে যে কার্যক্রম চলছে সেখান থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। অস্তিত্ব সংকটে বরগুনার 5 শতাধিক খাল হলিপরে ভরাট হওয়ার পাশাপাশি দখলের কারণে পরিণত হয়েছে সরু নালায়, মিলছে না সেচের পানিও। অবশ্য পর্যায়ক্রমে উদ্ধার অভিযানের পাশাপাশি খনন কার্যক্রম হাতে নেওয়ার কথা জানায় সংশ্লিষ্ট বিভাগ। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। পলিপরে প্রায় ভরাট হয়ে গেছে খাল, একই সঙ্গে তীর দখল করায় কমে গেছে প্রশস্ততা, পাশাপাশি আবর্জনা ফেলায় দূষিত হচ্ছে খালের পরিবেশ। বরগুনার বেশিরভাগ খালের একই চিত্র, অনেক খাল দখলের কারণে সরু নালায় পরিণত হয়েছে। এলাকাবাসী জানায় ভরাট হয়ে যাওয়ায় খাল দিয়ে বিলের পানি চলাচল করছে না, এতে মিলছে না সেচের পানি, ক্ষতিগ্রস্ত হচ্ছে জমির ফসল। দ্রুত দখল দূষণ মুক্ত করে খালগুলো খননের দাবি স্থানীয়দের। খাল অনেক বড় ছিল, আমরা সাঁতার কাটতাম ছোটবেলা, এই খাল এখন একবার সম্পূর্ণই ভরিয়ে গেছে। খনন করার পরিকল্পনা নিলেও খনন করা হচ্ছে না এবং খালটা যে জমি দখল হয়ে যাচ্ছে এটার উচ্ছেদ পরিকল্পনায় নেই। প্রত্যেকটা খালেরই 3/2 দখলদারিত্ব হয়ে গেছে। কেউ রাজনৈতিক বাহুবলে নিচ্ছে, কেউ পৈতৃক, কেউ বংশগত কারণে বা কেউ স্থানীয় জোরের কারণে। সময় মতো পানি সেচ দিতে পারতেছে না, বিধায় কৃষির ফলন কমে যাইতেছে। প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে খাল দখল হচ্ছে। পানিবাহিত রোগ যেগুলোকে বলে, সেই রোগগুলো প্রতিনিয়ত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রথম ধাপে 78টি খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে, আর দখলদারদের বিরুদ্ধে অভিযানের কথা জানায় জেলা প্রশাসন। যেহেতু বগুড়াতে অনেকগুলো খাল, 500-র উপরে খাল রয়েছে, তা আমরা পর্যায়ক্রমে আসলে খনন কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হবে। যে খালগুলোতে যে অবৈধ স্থাপন আছে সেই স্থাপনা কিছু হইলেও কিন্তু অবৈধ যারা স্থাপন করে রাখছে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। একটি নদী অন্তত প্রত্যেকটি জেলা থেকে দখল উদ্ধার করা হবে, সেই জন্য আমরা একটা বাজেট আমরা চেয়েছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে বরগুনায় 5 শতাধিক খাল রয়েছে, আর দখলদারের সংখ্যা 3000-এর বেশি। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বিভাগীয় সময় আরও থাকছে। সেতু নির্মাণ হলেও নেই সংযোগ সড়ক, কাঠের মই ব্যবহারে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অপরিকল্পিত অবকাঠামোর কারণে ক্ষুব্ধ পিরোজপুর সড়ক বিভাগ। ভোলা সদরের সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজে অনিয়মের অভিযোগে ঠিকাদারকে বাধা দেন এলাকাবাসী। সড়কটির 2 অংশে গর্ত করে শুধু বালু ফেলে ও কার্পেটিং তুলে চলে যায় ঠিকাদার। এমন বেহাল সড়কে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। আর এলজিডি বলছে নতুন নকশা মন্ত্রণালয়ে অনুমোদন হলে আবারও শুরু হবে কাজ। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। সড়কের একদিকে গর্ত করে শুধু বালু ফেলে রাখা হয়েছে, অন্যদিকে কার্পেটিং তুলে ফেলায় তৈরি হয়েছে খানাখন্দ। ধুলোয় ঢাকা সড়কে ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন।
ভোলার ইলিশা বাস স্ট্যান্ড থেকে হাওলাদার মার্কেট পর্যন্ত 10 কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণের কার্যাদেশ দেয়া হয় 2023 সালের 26 সেপ্টেম্বর। প্রকল্পের মেয়াদ 1 বছর থাকলেও নির্ধারিত সময়ের পরে শুরু হয় কাজ। এলাকাবাসী জানান, কার্যাদেশ অনুযায়ী কাজ না হওয়ার অভিযোগে গত বছরের ডিসেম্বরে একাংশের কাজ বন্ধ করতে ঠিকাদারকে বাধ্য করে স্থানীয়রা। সে সময় সড়কটির আরেক অংশে পুরাতন মাটি তুলে নতুন করে বালু ফেলে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর থেকে কোনো কাজ না হওয়ায় সড়ক দিয়ে যাতায়াতে ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। গাড়ির চাক্কা টালুয়া যা আমরা নিজেরা অনেক সময় কাইতে পড়ে যায় গিয়া বৃষ্টি বাদলে পানি কাজে থালা তুলা তারা ঘুরে যায় আর 2 লাখ দুলবালো উঠতে আছে। টেন্ডার হয়েছে 2-3 বার কাজ করে কথা করেন আর। সম্প্রতি সড়কের কাজ বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেন পশ্চিম ইলিশা ইউনিয়নবাসী। এ নিয়ে কথা বলার জন্য ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এলজিডি বলছে, সড়কটির পাশে শিল্প কারখানা থাকায় নতুন করে নকশা প্রণয়ন করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই সে অনুযায়ী শুরু হবে কাজ। পাশে সেলটেক একটা বড় ইন্ডাস্ট্রিজ আছে, তাদের অনেক লোডেড ট্রাক চলে, যার জন্য ওইটা চেঞ্জ করে এটা লংজিভিটি বাড়ানোর জন্য চেঞ্জ করা হচ্ছে। এলজিডি তথ্য মতে 10 কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণে প্রথম দফায় বরাদ্দ হয় 23 কোটি 44 লাখ টাকা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। ঝালকাঠিতে প্রকাশ্যে বোতলজাত করে বিক্রি করা হচ্ছে পেট্রোল, অকটেন সহ বিভিন্ন জ্বালানি। অন্যান্য পণ্যের সঙ্গে দাহ্য সব জ্বালানি বিক্রিতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, অথচ বিক্রেতাদের নেই কোনো নিবন্ধন ও অগ্নি নির্বাপন ব্যবস্থা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্টদের। পলাশকরের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সড়কের পাশে সাধারণ দোকানে বোতলজাত করে বিক্রি করা হচ্ছে পেট্রোল, অকটেন সহ অন্যান্য জ্বালানি তেল। যানবাহনে বিক্রিও করা হচ্ছে প্রকাশ্যেই। ঝালকাঠি জেলা শহর সহ বিভিন্ন গ্রামীণ হাট বাজারে বোতলে করে বেচাকেনা করা হচ্ছে এসব জ্বালানি তেল। বিক্রেতাদের নেই কোনো নিবন্ধন ও অগ্নি নির্বাপন ব্যবস্থা, এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিক্রেতারা বলছেন, তেল বিক্রির নিবন্ধন করা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। বিষয়টি আরো সহজলভ্য করার দাবি তাদের। অগ্নি নির্বাপনের জন্য যে সকল ইনস্ট্রুমেন্টস দরকার সেগুলি নাই। টাকা দিয়া আপনার প্রশাসন সরাইয়ে দেয়, আর তারপর আবার দোকান খোলে। ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, বিস্ফোরক লাইসেন্স, অনেক টাকা খরচ করতে হয়। আমরা যে পরিমাণে ব্যবসা করি ওই রকম লাইসেন্স করলে আমরা পোষাইতে পারি না। প্রকাশ্যে জ্বালানি বিক্রি চললেও নির্বিকার প্রশাসন। ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্টদের। শিক্ষা প্রতিষ্ঠানের কাছে কিংবা কোনো আবাসিক ভবনের নিচতলায় যদি কোনো ড্রামজাত তেল বিক্রি করা হয় এবং সেটা যদি আমাদের কাছে মনে হয় যে না এটা ঝুঁকিপূর্ণ, আমরা অবশ্যই সেখানে ব্যবস্থা নেব। অনুমোদনবিহীন এরকম তেলের বেচা কেনা করে থাকে তাহলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝালকাঠি জেলায় সরকার অনুমোদিত ফিলিং স্টেশনের সংখ্যা 7টি। সময় সংবাদ, ঝালকাঠি। বিভাগীয় সময় আরও থাকছে। পটুয়াখালীতে আগাম তরমুজের বাম্পার ফলন, কাঙ্ক্ষিত লাভে খুশি কৃষক। সড়ক ও নৌপথে চাঁদাবাজি রুখতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। মাগুরায় 8 বছরের শিশু আসিয়া ধর্ষণের ঘটনার প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করা হয়েছে। দুপুরে শহরের তিতাস মোড় এলাকায় এ মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, শিশু আসিয়ার উপর যে বর্বরতা চালানো হয়েছে তা মানবতার চরম লঙ্ঘন। ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। ভোলায় কৃষকদের রেকর্ডীয় জমি দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামের ভুক্তভোগী কৃষকেরা এ মানববন্ধন করেন। এ সময় তারা অভিযোগ করেন, প্রায় 50 বছর ধরে তাদের রেকর্ডীয় জমিতে বসত ঘর করে বসবাস ও কৃষি জমিতে চাষাবাদ করে আসছেন। তবে আওয়ামী লীগ আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে কয়েকজন ভূমিদস্যু তাদের জমি দখল করেছে। কেউ প্রতিবাদ করলে তাকে উল্টো মিথ্যে মামলা দিয়ে হয়রানি করেছে। তাদের জমি দখল মুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সেতু নির্মাণ হলেও নেই সংযোগ সড়ক। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার দইহারি এলাকার সেতুতে উঠতে কাঠের বই ব্যবহার করছেন স্থানীয়রা। প্রায় ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তিতে অন্তত 20 গ্রামের বাসিন্দারা। তবে এ নিয়ে নির্বিকার এলজিইডি। অপরিকল্পিত অবকাঠামোর কারণে ক্ষুব্ধ খোদ সড়ক বিভাগও। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
খালে সেতু নির্মাণ করা হলেও নেই সংযোগ সড়ক, এতে উঠতে ব্যবহার করতে হচ্ছে কাঠের মই। 2024 সালে পিরোজপুর নেসারাবাদ উপজেলার দৈহানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালে পুরাতনটি ভেঙে নতুন সেতু নির্মাণ করে এলজিইডি। তবে এখনো নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। মই দিয়ে সেতুতে উঠতে গিয়ে প্রায় আহত হচ্ছেন স্থানীয়রা। এতে ভোগান্তিতে অন্তত 20 গ্রামের বাসিন্দা। এখানে কোটি কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু আমাদের এলাকার কোনো উন্নয়ন নাই। ওড়ার কোনো কায়দা নাই, নামার কোনো কায়দা নাই। মানুষ আইলিবার ব্যাগটাক লই আইলিবার সবকিছু উড়াই দেওয়া লাগে। পথযাত্রীরা নামতে পারে না, খুব খাড়া সিঁড়ি, আমরা মই দিয়ে ওঠানামা করি। ব্রিজ করিয়ে কন্ট্রাক্টর কিভাবে টাকা আত্মসাৎ করিয়ে এই রাস্তার ডাল ডল নামায় নাই, মানুষ একের পর এক প্যারাক ঢোকে অ্যাক্সিডেন্ট করে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এলজিইডি কোনো কর্মকর্তা। এমন অপরিকল্পিত অবকাঠামোর কারণে ক্ষুব্ধ খোদ সড়ক বিভাগও। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, খালের পাড়ের পাকা সড়কের চেয়ে 10 ফুট উঁচুতে সেতু নির্মাণ করা হয়েছে। সড়কের ক্ষতি এড়াতে নতুন র্যাম্প নির্মাণের আশ্বাস দিয়েছে এলজিইডি। যখন এই ব্রিজটির অ্যাপ্রোচ নির্মাণ করবেন, অ্যাপ্রোচের সাথে সাথে সড়ক ও জনপথের যে সড়কটিতে ওরা ইন্টারসেক্ট করছেন তার উভয় দিকে একটি র্যাম্প তৈরি করে দিবেন, যাতে এই সড়ক ও জনপথের রোডটি দিয়ে চলমান যে যানবাহন রয়েছে সেটা নিরাপদে এবং খুব ইজিলি চলাচল করতে পারে। এলজিইডির তথ্য মতে 48 মিটার দীর্ঘ সেতুটির নির্মাণে ব্যয় হয় 4 কোটি 37 লাখ টাকা। সময় সংবাদ, পিরোজপুর। পটুয়াখালীতে আগাম তরমুজের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বিক্রিতে ভালো দামও পাচ্ছেন কৃষকরা। তবে চাঁদাবাজির কিছু ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, চাঁদাবাজি রুখতে নৌ ও সড়ক পথেও নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। মাঠ জুড়ে সবুজের সমারোহ, তরমুজ আর তরমুজ। পটুয়াখালীতে এবার আগাম চাষ হওয়া ফলটির বাম্পার ফলন হয়েছে। ডিসেম্বরের শুরুতেই জেলার গলাচিপা, রাঙ্গাবালী, কলাপাড়া ও বাউফল উপজেলার চাষিরা আগাম তরমুজের আবাদ শুরু করেন। অনুকূল আবহাওয়া এবং রোগবালাই না থাকায় মাত্র 2.5 থেকে 3 মাসের মধ্যে ফলন হয়। এবার তরমুজের ফলন ভালো হয়েছে। দেড়খানি জমি লইছি, আমরা 6 লাখ টাকা বেচছি, 8 লাখ টাকা আরো বেচার আশাবাসা আছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারদারদের কাছে প্রতি বছর ক্ষেত থেকেই তরমুজ বিক্রি করেন চাষিরা। তবে চলতি বছর চাঁদাবাজি ও ছিনতাই আতঙ্কে অনেক পাইকারদার মাঠে আসছে না। এতে প্রত্যাশা অনুযায়ী লাভবান হতে পারছেন না কৃষকরা। পাইকার তো আসতে চায় না, ভয় ভীতি পায়, কিছু মানুষের চান্দা চায়, ট্রলার ভাড়া বৃদ্ধি চায়। এ কারণে আমরা কিন্তু মাল নিয়ে আর কি পুষাইতে পারি না। তবে দালাল চক্র দ্বারা কোনো তরমুজ চাষি যেন হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে সরাসরি মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। আর পুলিশ বলছে, চাঁদাবাজি রুখতে নৌ এবং সড়ক পথেও প্রশাসনের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো ক্ষেত্রে দেখা যায় যে দালালদের দৌরাত্মের কারণে কৃষকরা হয়রানির শিকার হয়। আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে এই বিষয়ে আলোচনা করে যাতে আর্থিক সমাধান করা যায়। ট্রাকে যেখানে মাল লোড হচ্ছে এবং যেখান থেকে আপনার স্ট্রলারে আসছে, সব জায়গাতে আমাদের লোকজন 24/7 থাকতেছে। কোনোভাবেই এটা হতে দেব না। চলতি বছর এ জেলায় 28,500 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ থেকে প্রায় 3,000 কোটি টাকা বিক্রির আশা করছেন কৃষি বিভাগ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভাঙনের সংখ্যায় দক্ষিণাঞ্চলের 2.5 লাখ মানুষ। সংস্কারের অভাবে ঝুঁকিতে 200 কিলোমিটার বেড়িবাঁধ। বরাদ্দ না পাওয়ার অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। অস্তিত্ব সংকটে বরগুনার 5 শতাধিক খাল দখলে সরু নালায় পরিণত। মিলছে না সেচের পানীয়, উদ্ধারে অভিযানের হুঁশিয়ারি। এবং বালু ফেলে ও কার্পেটিং তুলে চলে যায় ঠিকাদার। ভোলায় সড়ক সংস্কার না করায় জনভোগান্তি চরমে। নতুন নকশায় কাজ করতে চায় এলজিইডি। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।